জীবন ও বৃক্ষ মূলত সংস্কৃত কথা প্রবন্ধের অন্তর্গত। এটার মূল বিষয়বস্তু হচ্ছে জীবনের তাৎপর্য উপলব্ধি এই প্রবন্ধের মূল কথা। জীবনটা আসলে কি, জীবনটা আসলে কিরূপ হওয়া উচিত, জীবনের স্বরূপ কি, এটি তিনি বিশ্লেষণ করেছেন এই প্রবন্ধে। মানব জীবনের বৈশিষ্ট্য তিনি এই প্রবন্ধে দেখিয়েছেন। প্রবন্ধটি হচ্ছে একেবারেই 1 থেকে 1.5 পেজের একটি প্রবন্ধ। মানব জীবনের বৈশিষ্ট্যও তিনি দেখিয়েছেন, এছাড়াও বৃক্ষের জীবনের বৈশিষ্ট্যও তিনি দেখিয়েছেন। মানব জীবনের বৈশিষ্ট্য তিনি এভাবে দেখিয়েছেন যে মানব জীবন মূলতই স্বল্প বুদ্ধি সম্পন্ন, এর জ্ঞান গরিমা খুবই কম, স্বল্প প্রাণ সম্পন্ন, এরা আসলে খুব সংকীর্ণভাবে বাঁচতে চায় বা খুব স্বল্পভাবে বাঁচতে চায়, এরা স্বল্প প্রাণের অধিকারী। এরপর হচ্ছে জবরদস্তি সম্পন্ন, আসলে একজন আরেকজনকে মেরে খাবে বা একজন আরেকজনের উপরে কিভাবে মানে জবরদস্তি করে আত্মসাৎ করবে, এভাবেই কিন্তু আসলে দুনিয়ার মানুষ চলছে। সকলেই না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে এটিকে দেখিয়েছেন। ব্যক্তি স্বার্থপরতা তাদের অনেক বেশি, পারিবারিক স্বার্থপরতা অনেক বেশি, আগে নিজে বাঁচি, পরিবার বাঁচাই। তারপরে হচ্ছে জাতিতে জাতিতে তো কনফ্লিক্ট রয়েইছে, আসলে এক দেশ থেকে আরেক দেশের সাথে বা একই দেশের সাথে দেখা যাচ্ছে যে এক জাতি থেকে আরেক জাতিতে অনেক ধরনের কনফ্লিক্ট আমরা দেখতে পারি। জাতিগত স্বার্থপরতা রয়েছে, বৈষ্ণবকে মারল তো ক্ষত্রিয়রা এসে একদম সবকিছু উল্টাপাল্টা করে দিয়ে গেলো, এরকম জাতিগত কনফ্লিক্ট আমরা দেখতে পারি। এরপর হচ্ছে কুটিলতা, এগুলো কিন্তু পরিপূর্ণ মানব জীবনে। এই স্থূল বুদ্ধি সম্পন্ন বা স্বল্প প্রাণের অধিকারী বা জবরদস্তিগুলো আমরা দেখতে পারি, বিভিন্ন ধরনের স্বার্থপরতাগুলো দেখতে পারি, এগুলো হচ্ছে মানব জীবনে পরিপূর্ণ। অর্থাৎ মানব জীবন আসলে জীবনের প্রেম বা সৌন্দর্যের স্পর্শ পায়নি বলে মানব জীবন অত্যন্ত ত্রুটিপূর্ণ বলে তিনি মনে করেন মোতাহার হোসেন চৌধুরী। কিন্তু মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষের বৈশিষ্ট্য তিনি বলেছেন, বৃক্ষের বৈশিষ্ট্য হচ্ছে বিকাশের প্রতীক, এই বৃক্ষ পরিপূর্ণতার প্রতীক, সার্থকতার প্রতীক, নীতি, শান্তি, সেবার প্রতীক, প্রশান্তির প্রতীক, নীরব সার্থক হচ্ছে এই বৃক্ষ। অনেকেই কিন্তু অনেকভাবে জীবন কিরকম হওয়া উচিত এরকম প্রসঙ্গ কিন্তু বলেছেন। কেউ কেউ বলেছেন জীবন হওয়া উচিত ফুলের মতো, অন্যর জন্য ফুটবে কিন্তু নিজের জন্য ফুটবে না, এরকম ধারণা রয়েছে। কেউ কেউ বলেছেন যে জীবন হওয়া উচিত পাহাড়ের মতো, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা যাই আসুক না কেন যে কোনো মুহূর্তে আসলে মানুষের প্রতি মানুষের যে আসলে ঢাল স্বরূপ হয়ে থাকায় এরকম থাকবে, পাহাড়ের মতো থাকবে। কিন্তু এখানে রবীন্দ্রনাথের প্রসঙ্গে এনেছেন মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী রবীন্দ্রনাথের মানব জীবন সম্পর্কে যে তার যে ধারণা, তার যে প্রসঙ্গ, সেটি কিন্তু টেনেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি তপবন প্রেমিক বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনকে নদীর গতির সঙ্গে তুলনা করেছেন, যা কিনা মনুষ্যত্বের প্রতীক। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জীবনের মানে হচ্ছে নদীর গতির মতো প্রবাহিত হওয়া, কোনো মানে এদিক সেদিক সে থামবে না, সে শুধু প্রবাহিতই হবে, অন্যের জন্য কাজ করে যাবে, অন্যর জীবনের জন্য, অন্যের সার্থকতায়, অন্যের পরিপূর্ণতায়, অন্যের বিকাশে, অন্যের নীতি নৈতিকতা, শান্তির জন্য, প্রশান্তির জন্য সে কাজ করে যাবে, যা কিনা হচ্ছে মনুষ্যত্বের প্রতীক হয়ে দাঁড়াবে। যদিও রবীন্দ্রনাথ বলেছেন বৃক্ষের ফুল ফোটানো সহজ, কিন্তু নদীর গতি কিন্তু অত সহজ নয়, নদীকে অনেক বাধা ডিঙিয়ে কিন্তু পেরোতে হয়, দুঃখ পেতে হয়, এরপর হচ্ছে নদীর গতি পেরোয়। কিন্তু তারপরও মোতাহার হোসেন চৌধুরী কোনো ফুল বা পাহাড় অথবা নদীর গতিকে বলেননি। মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। বৃক্ষ যেমন শুধুমাত্র মানে মাটি থেকে যে সে সার, যে পানি সে সংগ্রহ করে নিজে মোটাসোটা হয়ে দাঁড়ায় এমন না, সে নিজে মোটাসোটা হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সে ফুল ফোটায় এবং সেই ফুলকে সে আসলে মানুষকে উপভোগের জন্য সে পরিপূর্ণ করে তোলে। মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষকেই তিনি বেছে নিয়েছেন এজন্যই যে বৃক্ষ হচ্ছে মানে ফুলে ফলে পরিপূর্ণ করে সার্থক করে নিজেকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মানুষের জন্য তিনি প্রতিস্থাপন করেন, এবং মানুষেরও তাই হওয়া উচিত। অর্থাৎ মানুষের জীবনটা হওয়া উচিত হচ্ছে বৃক্ষের মতো। মোতাহার হোসেন তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় মাপের একজন লেখক, কিন্তু তিনি কেন নদীর গতির সঙ্গে তুলনা করেন? নদীর গতি কোনো না কোনো জায়গায় তো গিয়ে থেমে যাবে, কিন্তু বৃক্ষ থেমে থাকবে না, বৃক্ষ সে শুধু দিয়েই যাবে। জীবন এবং বৃক্ষ যে পরিপূরক, এটি তিনি স্পষ্ট করেছেন। এই জন্য কিন্তু রবীন্দ্রনাথ এবং মোতাহার হোসেন চৌধুরীর যে মতামত রয়েছে, মোতাহার হোসেন মনে করেন যে এই প্রসঙ্গটি রবীন্দ্রনাথের আসলে সে যে এত এত বৃক্ষ এবং এত এত গাছ, এত এত তপবন প্রেমিক সে, কিন্তু তারপরও সে কেন তিনি জীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করেন, কেন তিনি জীবনকে নদীর গতির সঙ্গে তুলনা করেছেন, এটা কিন্তু মোতাহার হোসেন চৌধুরী বলেছেন। অর্থাৎ ফুল, পাহাড় বা নদীর গতি কোনোটিই নয়, বরং জীবনের অর্থই হচ্ছে বৃক্ষের মতো করে বাঁচা, বৃক্ষের মতো নিজের জীবনটাকে বিকাশ করা, পরিপূর্ণ করা এবং সার্থক করে
তোলা, জীবনটা যেন নীতি, শান্তি, সেবার প্রতীক হয়ে দাঁড়ায়, প্রশান্তির প্রতীক হয়ে দাঁড়ায় এবং এই জীবনটা যেন নীরব সার্থক হয়ে দাঁড়ায়, সেটির দিকে তিনি নজর দিতে বলেছেন। অর্থাৎ মোতাহার হোসেন চৌধুরী তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতার, সার্থকতার পেছনে রয়েছে তার নীরব একটা সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের সার্থকতাও তেমনই হওয়া উচিত। তাহলেই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তি প্রাণ প্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেম, সৌন্দর্য, সেবায় বিকশিত, বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ দেখা দেবে। অর্থাৎ আমরা শুধুমাত্র বৃক্ষের দিকে তাকালেই কিন্তু জীবনের যে একটা উপলব্ধি, জীবনের যে করণীয়, জীবনের যে তাৎপর্য, এগুলো কিন্তু খুব সহজ হয় আমাদের বৃক্ষের দিকে তাকালে। অর্থাৎ তিনি এখানে 3টা প্রসঙ্গ তুলে এনেছেন। মানব জীবনের বৈশিষ্ট্যগুলো তুলে নিয়ে এসেছেন, বৃক্ষের বৈশিষ্ট্যগুলো তুলে নিয়ে এসেছেন। এছাড়াও তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রসঙ্গটি রয়েছে যে তিনি কেন নদীর গতির সঙ্গে তুলনা করেছেন, তিনি বৃক্ষের সাথে কেন তুলনা করলেন না, এই বিষয়টিকে তিনি বলেছেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি মাস্টার্স শেষ বর্ষের বাংলাদেশের সাহিত্য এই ক্লাসটি নিয়ে আলোচনা করব। এই ক্লাসের ইতিপূর্বে কবিতা, ছোট গল্প, উপন্যাস আলোচনা করা হয়েছে। আজকে হচ্ছে প্রবন্ধ। আমরা জানি 3 জন প্রাবন্ধিকের প্রবন্ধ এখানে দেওয়া আছে, মোতাহার হোসেন চৌধুরী, আবুল ফজল এবং আব্দুল হক। এই 3 জন প্রাবন্ধিকের মোটামুটি অনেকগুলোই প্রবন্ধ দেওয়া আছে। তো আজকে আমি মোতাহার হোসেন চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ নিয়ে আলোচনা করব। মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা প্রবন্ধ গ্রন্থ, এই গ্রন্থটিতে মূলত 30টি প্রবন্ধ রয়েছে। কিন্তু মাস্টার্সের 30টি প্রবন্ধই আসলে আমাদের পড়তে হবে না। এটা যেহেতু বাংলাদেশের সাহিত্যে আমরা জানি ছোট গল্প, কবিতা, উপন্যাস এবং প্রবন্ধ গ্রন্থ নিয়ে 100 মার্কসের একটা কোর্স। তো এই কোর্সে আসলে এতগুলো প্রবন্ধ পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এজন্য আমরা বেছে বেছে যেই প্রবন্ধগুলো বিগত প্রশ্নে এসেছে, নর্মালি জাতীয় ভার্সিটি এই বিগত সালের প্রশ্নগুলি ঘুরে ফিরে দিয়ে থাকে। তো এখান থেকেই যদি আমরা মোটামুটি একটু ধারণা নিতে পারি তাহলে হয়তো আমাদের লিখে আসা খুব সহজ হবে। তো মোতাহার হোসেন চৌধুরীর আজকে 2টি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। বরাবর বিগত সালের কোশ্চেনে দেখেছি যে মোতাহার হোসেনের এই 2টি প্রবন্ধ থেকেই বারবার আসছে, একটা হচ্ছে সংস্কৃতিক কথা, আরেকটা হচ্ছে জীবন ও বৃক্ষ। এই 2টি প্রবন্ধই ঘুরে ফিরে আসছে এবং এই 2টি প্রবন্ধ কিন্তু যে শুধুমাত্র মাস্টার্সের সিলেবাসের অন্তর্ভুক্ত তা নয়, এটি হচ্ছে একাডেমিক এবং নিবন্ধনের কোর্সেরও অন্তর্ভুক্ত। এই জন্য এখন থেকেই আপনারা যে এই যে বেসিকগুলো এগুলো সুন্দরভাবে ঠিক করে নিন, দেখবেন যে পরবর্তী ধাপে গিয়েও এগুলোর উপকারিতা পাবেন। তো শুরু করছি সংস্কৃতি কথায়। এটি প্রকাশিত হয় 1958 সালে। সংস্কৃতি কথা বলতে এখানে যে মোটামুটি 30টি প্রবন্ধ রয়েছে, প্রত্যেকটি প্রবন্ধের মধ্যে কোনো না কোনো ভাবে কিন্তু জীবনের উত্তরোত্তর পরিবর্তন, প্রগতি, তারপরে হচ্ছে মহৎভাবে বাঁচা, সুন্দরভাবে বাঁচা এবং মানবিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখানে পরিস্ফুট হয়েছে, যা হচ্ছে উত্তরোত্তর আমাদের মূল্যবোধকে জাগিয়ে তোলে। 30টি গ্রন্থের মধ্যে হচ্ছে কোনো না কোনোভাবে মানবিক বোধ, বিবেক বোধকে জাগ্রত করার চেষ্টা করেছে এবং সকলকে সংস্কৃতিবান হওয়ার চেষ্টা করিয়েছেন, সংস্কৃতির বৈশিষ্ট্যকে ধারণ করার চেষ্টা করতে বলেছেন। এই জন্যই কিন্তু এই পুরো প্রবন্ধ গ্রন্থের নামকরণ করা হয়েছে সংস্কৃতি কথা। আর এটি হচ্ছে রচনা করেছেন মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী সম্পর্কে না বললেই নয়, তিনি হচ্ছে একজন বাংলাদেশি লেখক। তিনি 1903 সালে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে 1956 সালে মৃত্যুবরণ করেন। আর এই মোতাহার হোসেন ছিলেন মূলতই কর্মজীবনে তিনি সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। আর মোতাহার হোসেন চৌধুরীর অন্যতম একটা পরিচয় হচ্ছে তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম প্রবক্তা, অন্যতম কাণ্ডারি বা কর্ণধার বলতে পারি। তো আসছি মূল আলোচনায়। তিনি এই প্রবন্ধ গ্রন্থে মোট 30টি প্রবন্ধ রচনা করেছেন। বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম কাণ্ডারি হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী। এখন এই বুদ্ধির মুক্তি আন্দোলনটা কি? আবার বুদ্ধির মুক্তি আন্দোলনটা হচ্ছে, আমরা জানি 1926 সালে ঢাকায় প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম হচ্ছে বুদ্ধির মুক্তি। 1926 সালে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। কেন এই আন্দোলনের সূত্রপাত ঘটে? 1926 সালেও, অর্থাৎ আধুনিক সময়ে এসেও তৎকালীন সময়ে বাঙালি সমাজ কিন্তু ধর্মান্ধতা বা কুপ্রথা, অজ্ঞতা, মূর্খতা বা কুসংস্কারচ্ছন্নতা থেকে বেরিয়ে আসতে পারেনি। বিশেষ করে মুসলিম সমাজ, তারা এইসব থেকে বেরিয়ে আসতে তাদের অনেকটা সময় লেগেছিল, যার দরুন কিন্তু এই বুদ্ধির মুক্তি আন্দোলন প্রতিষ্ঠিত হয় 1926 সালে। পরবর্তীতে 1927 সালে প্রতিষ্ঠিত হয় এই যে মুসলিম সাহিত্য সমাজ। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1927 সালে। এই যে মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতাও কিন্তু এই মোতাহার হোসেন চৌধুরী। তো যদিও মুসলিম সাহিত্য সমাজের বা মুখপাত্র হচ্ছে আবুল হোসেন ছিলেন, কিন্তু ইনিও কিন্তু এই
বুদ্ধির মুক্তি বা মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তো এই বুদ্ধির মুক্তি আন্দোলন এবং মুসলিম সাহিত্য সমাজের সম্পাদনায় তৈরি হয় শিখা পত্রিকা। মুসলিম সাহিত্য সমাজের যারা অন্যতম প্রবক্তা বা প্রতিষ্ঠাতা ছিলেন তারা কিন্তু এই শিখা নামক পত্রিকাটি তৈরি করেন, এবং এই শিখা পত্রিকায় তারা মূলতই সবসময় চেয়েছেন মুসলিম সমাজ যেন ধর্মান্ধতা, কুপ্রথা, অজ্ঞতা, মূর্খতা, কুসংস্কারচ্ছনা থেকে বেরিয়ে আসে। সেই দরুনে এই শিখা পত্রিকায় তারা লেখালেখি করতো, এবং এই শিখা পত্রিকার উপরেই কিন্তু লেখা থাকতো জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আসলে জ্ঞান যেখানে সীমাবদ্ধ থাকে সেখানে বুদ্ধিটা বন্দি থাকে এবং মুক্তি সেখানে আর সম্ভব হয়ে দাঁড়ায় না। এই জন্য শিক্ষা পত্রিকার প্রত্যেকটি পাতায় পাতায় কিন্তু এটি লেখা থাকতো। তো বুদ্ধির মুক্তি আন্দোলন বা মুসলিম সাহিত্য সমাজ বা শিখা পত্রিকায় এগুলো আসলে শুধু যে মোতাহার হোসেন চৌধুরী প্রতিষ্ঠাতা বা কর্ণধার ছিল এরকম না। এখানে আমরা আরও একজন প্রাবন্ধিক পড়ব, আবুল ফজল, তিনিও ছিলেন, আবুল হোসেন ছিলেন, এছাড়াও আব্দুল ওদুদ ছিল, আব্দুল কাদির ছিল, আরও অন্যান্য ব্যক্তিবর্গরা ছিল যারা কিনা তৎকালীন সময়ে আধুনিক সমাজে এসেও যখন দেখেছে যে মুসলিম সমাজ এই কুপ্রথা থেকে বা ধর্মান্ধতা থেকে, কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারছে না, তখন তারা এই বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটান। আর এটি হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। এরপর হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী, তিনি মূলতই সৌন্দর্য বোধ, মুক্ত বুদ্ধি চেতনা এবং মানব প্রেমের আদর্শের অনুসারী ছিলেন। যেহেতু আমাদের মাস্টার্স মোতাহার হোসেন চৌধুরী নিয়ে মোটামুটি একটু আলোচনা করা হয়েছে যে আসলে তিনি কেমন প্রাবন্ধিক, তিনি মূলত যে একজন প্রাবন্ধিক, তার প্রবন্ধের মূল বিষয়বস্তুগুলো কি, অথবা দেখা যাচ্ছে তিনি যে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সম্পৃক্ত, কেন সম্পৃক্ত, বুদ্ধির মুক্তি আন্দোলনটা কি, এই প্রসঙ্গগুলো কিন্তু আপনারা মোতাহার হোসেন চৌধুরীর সাথে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে তিনি তার প্রবন্ধে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, বিশেষ করে রাজনীতি, ধর্মীয় জাতীয়তাবোধ, এই দুটি বিষয় বিশেষভাবে স্পষ্ট করেছেন। এটা হচ্ছে আমরা মোটামুটি দিলাম হচ্ছে মোতাহার হোসেন চৌধুরীর যে একটা পরিচয়। সেটি সবচেয়ে ব্যতীত বিষয় হচ্ছে তার যে এই সংস্কৃতি কথা এত সুন্দর একটি প্রবন্ধ গ্রন্থ, সেটি মূলত প্রকাশিত হয় মোতাহার হোসেন চৌধুরী মারা যাওয়ার 2 বছর পরে, যে 1956 সালে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু 1958 সালে এই সংস্কৃতি কথা প্রবন্ধটি রচিত হয়েছে এবং সাড়া ফেলেছে। এরপরে আমরা দেখব সংস্কৃতি কথা এই প্রবন্ধটি। আসলে এখানে যতগুলো প্রবন্ধ রয়েছে সবগুলো প্রবন্ধই কিন্তু অনেক বড় বড় প্রবন্ধ, বিষয়টি এরকম না। এক পাতারও একটা প্রবন্ধ রয়েছে, যেমন জীবন ও বৃক্ষ, এটি 1-1.5 পাতার একটা প্রবন্ধ, কিন্তু সংস্কৃতির কথা এই প্রবন্ধটি কিন্তু মোটামুটি একটু বড় এবং একটু আমাদের কাছে জটিল লাগে। তো দেখা যাচ্ছে যে সংস্কৃতির কথা প্রবন্ধে যে আলোচনাগুলো করেছি আমি, সেটা হচ্ছে মূল বিষয়বস্তু দিয়ে রেখেছি, আসলে কার সাথে কার সম্পর্ক এবং ধর্ম এবং সংস্কৃতির সাথে যে একটা কনফ্লিক্ট ব্যাপার রয়েছে, এই ব্যাপারটা এখানে সুস্পষ্ট করেছি। সংস্কৃতি কথায় এটি মূলত সংস্কৃতি কথা প্রবন্ধের অন্তর্গত, মানে সংস্কৃতি কথা নামক প্রবন্ধ গ্রন্থ থেকে সংস্কৃতি কথা নেওয়া হয়েছে। এর মূল বিষয়বস্তু কি? মূল বিষয়বস্তু হচ্ছে ধর্ম ও সংস্কৃতি যে দুটি আলাদা প্রক্রিয়ার, তা তিনি সুন্দর এবং সুস্পষ্ট রূপে উপস্থাপন করেছেন। এছাড়াও তিনি সংস্কৃতির সাথে সঙ্গতি রেখে সংস্কৃতির সাথে যে ধর্মের একটা সম্পর্ক রয়েছে সেটি দেখিয়েছেন, সেটা কনফ্লিক্ট নাকি কমপ্লিমেন্ট সেটা দেখিয়েছেন। এছাড়াও সংস্কৃতির সাথে নারীর সম্পর্ক রয়েছে সেটি দেখিয়েছেন, সংস্কৃতির সাথে মূল্যবোধের যে একটা সম্পর্ক রয়েছে সেটি দেখিয়েছেন, সংস্কৃতির সাথে সংস্কার মুক্তির যে সম্পর্ক কীরকম সেটি দেখিয়েছেন, সংস্কৃতির সাথে প্রগতির সম্পর্ক রয়েছে সেটি দেখিয়েছেন, সংস্কৃতির সাথে সভ্যতার সম্পর্ক, এই বিষয়গুলো তিনি দেখিয়েছেন। আপনারা যারা নিবন্ধনের জন্য দেখছেন তারা অবশ্যই এই মূল পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবেন, এবং যারা মাস্টার্সের জন্য দেখছেন তারাও এই মূল পয়েন্টগুলো দেখে লিখে রাখবেন। কেননা তিনি মূলতই সংস্কৃতির সাথে কার কনফ্লিক্ট সম্পর্ক বা কমপ্লিমেন্ট সম্পর্ক এগুলো তিনি সুস্পষ্ট করেছেন, এবং সংস্কৃতিবান মানুষ কীরকম হয় এবং ধর্মের মানুষ কীরকম হয় সেগুলো দেখিয়েছেন। সংস্কৃতিবান হতে গেলে কি কি উপায় লাগে এবং সংস্কৃতিবান মানুষের কার্যক্রম কীরকম সেগুলো তিনি দেখিয়েছেন। এই জন্য এই বিষয়গুলো, এই মূল পয়েন্টগুলো আপনারা লিখে রাখবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পয়েন্ট। তো আমরা প্রথমেই বলি মূলতই তিনি সংস্কৃতি কথা প্রবন্ধে মূল বিষয়বস্তু কি বলেছেন। মূল বিষয়বস্তু তিনি বলেছেন যে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি হচ্ছে শিক্ষিত ও মার্জিত লোকের ধর্ম। এখানে 2 ধর্ম কিন্তু আলাদা। একটা ধর্ম হচ্ছে কোনো গ্রন্থ থেকে পাওয়া, আর আরেক ধর্ম হচ্ছে নিজে নিজে তৈরি করা। এই ধর্ম হচ্ছে নৈতিকতা বোধ বা নীতিবোধ থেকে জাগ্রত হয়ে যায়, অটোমেটিকলি জাগ্রত হয়ে যায়। তো এই দুটো ধর্ম
আলাদা করেছেন। মুতার হোসেন চৌধুরী বলেছেন যে ধর্ম মূলতই একটা আধ্যাত্মিক মতবাদ, আর এই মতবাদে সাধারণ মানুষরা অন্ধের মতো বিশ্বাস করে। এজন্যই প্রাবন্ধিক মনে করেন যে ধর্ম মানে হচ্ছে জীবনের নিয়ন্ত্রণ। যারা হচ্ছে ধর্ম লালন করে, মনের মধ্যে যাদের ধর্মীয় অনুভূতিটা অনেক বেশি কাজ করে, তারা আসলে জীবনকে নিয়ন্ত্রণ করে। আর এই নিয়ন্ত্রণের মূলে যে একটা পুরস্কার রয়েছে, সেই পুরস্কারের আশায় তারা হচ্ছে বৈরাগ্য সাধনায় সাধিত করে। আসলে এই ধর্ম মূলতই চায় মানুষকে পাপ থেকে, পতন থেকে রক্ষা করতে।